বন্ধুরা, আমি এর আগের ভিডিওতে তোমাদের অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে বাই আর কে নারায়ণের ফার্স্ট পার্ট আলোচনা করেছি। আজকে পরবর্তী অংশ টেক্সট পড়ব, লাইন বাই লাইন বাংলায় ডিসকাশন হবে। চলো আমার সঙ্গে পড়তে থাকো তোমরাও। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. The place was lit up by soft lights. এই যে জায়গাটার কথা বলা হয়েছে সেটা একটা আকর্ষণীয় বা মোহময় হয়ে উঠেছিল, কারণ এখানে পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল না। আর এই যে দোকানের আলোগুলো থাকতো সেই আলোগুলোতেই এই জায়গাটা মূলত আলোকিত থাকতো। এইখান পর্যন্ত আমাদের পড়া ছিল। 1 or 2 had hissing gas lights. এক দুজনের তো হিসিস করে জ্বলা গ্যাস লাইট। অ্যাকচুয়ালি হিসিং ইজ দ্য সাউন্ড অফ স্নেকস। সাপের শব্দকে হিসিং বলা হয়। ওই শোঁ শোঁ করে বা হিসিস করে শব্দ করে জ্বলা এক ধরনের গ্যাস আলো। Some had naked flares stuck on poles, some were lit off by old cycle lamps, and 1 or 2, like the astrologers, managed without lights of their own. অর্থাৎ এই যে এলাকাটায় পৌরসভার তো আলো ছিল না, দু একজনের ওই হিসিস করে জ্বলা গ্যাসের আলো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার্স। এখানে যে ফ্লেয়ার্স বলা হচ্ছে, এই ফ্লেয়ার্স মানে মশালের আলো, মানে নেকেডলি এইগুলো সব কাঠের বা কোনো দণ্ডের মাথায় তেল জ্বালিয়েও জ্বালানো হতো। যাই হোক, মশালের আলো এটা। সাম ওয়ার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস। কিছু জনের আবার সাইকেলে যে লাগানো আলো, সেই আলোয় আলোকিত হতো কিছু জনের দোকান। অ্যান্ড 1 or 2, লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স, এবং এই জ্যোতিষীর মতো আরও এক দুজন, ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজস্ব কোনো আলো ছাড়াই চালিয়ে নিত। এখানে ম্যানেজড মানে তারা মোটামুটি কাজ চালিয়ে নিত আর কি। তাদের নিজস্ব কোনো আলো ছিল না, অন্যের দোকান থেকে কিংবা অন্য কোথাও থেকে আলো এলে তাতে তারা কাজটা চালিয়ে নিত। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ। এটা ছিল একটা বিউইল্ডারিং মানে হচ্ছে হতবুদ্ধিকর, পাজলিং অর কনফিউজিং, একটা কিংকর্তব্য বিমূঢ়কারী ক্রিস ক্রস অফ লাইট, আলোর আঁকিমুখি। অ্যাকচুয়ালি ক্রিস ক্রস মানে জিগজ্যাগ, সার্পেন্টাইল যে লাইট রেজ, আলোর রশ্মিগুলো বিভিন্ন কর্নার থেকে আসতো। অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবং চলমান ছায়া, কারণ মানুষজন যেত তার ছায়া পড়তো। ফলে জ্যোতিষের কাছে এটা একটা বেশ বরং সাপে বর হওয়া। তার নিজস্ব কোনো আলো ছিল না বটে, কিন্তু এই আলোতেই চলমান যে ছায়ার বিভ্রান্তি তৈরি হতো তাতে তার ব্যবসা হতো। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এটা অ্যাস্ট্রোলজারের কাজকর্মে খুব ভালো হতো, এতে জ্যোতিষের সুবিধাজনক পরিস্থিতি ছিল। সুটেড মানে খাপ খাওয়া, কনভেনিয়েন্ট। ইট ওয়াজ হেল্পফুল ফর দ্য সিম্পল রিজন দ্যাট, এই সাধারণ কারণে যে, he had not in the least intended to be an astrologer when he began life. কারণ জীবন যখন শুরু করেছিল তার আদৌ জ্যোতিষী হওয়ার ইচ্ছে ছিল না। he had not in the least intended, intended মানে চাওয়া, মানে তার ন্যূনতম চাওয়া ছিল না, বিন্দুমাত্র ইচ্ছে ছিল না to be an astrologer, একজন জ্যোতিষ হয়ে ওঠার, when he began life, যখন তিনি জীবন শুরু করেছিলেন। and he knew no more of what was going to happen to others then he knew what was going to happen to himself next minute. কারণ অন্যদের জীবনে কি ঘটতে চলেছে সেটার ব্যাপারে সে বেশি কিছু জানতো না। যেমন নিজের জীবনে পরের মুহূর্তেই কি ঘটতে চলেছে সে সম্বন্ধেও তার নিজের ধারণা কোনো ছিল না। অর্থাৎ নিজের সম্পর্কেই জানতো না, তো অন্যের জীবন নিয়ে সে ভবিষ্যৎবাণী করবে এই ব্যাপারটা তো তার ছিল না। ওয়ার্ড বাই ওয়ার্ড দেখে নাও। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। অন্যদের কি ঘটতে চলেছে এই ব্যাপারে সে জানতো না। কারছে দেন হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ। তার নিজের কি ঘটতে চলেছে সেটাও সে তো জানতোই না। নেক্সট মিনিট, পরের মিনিটে, অর্থাৎ পরের মুহূর্তে তার নিজের কি হবে সে জানতো না, তো লোককে কি বলবে। হি ওয়াজ অ্যাজ মাচ আ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। ইনোসেন্ট মানে সরল, সাদাসিধে। এখানে ইনোসেন্ট মানে নিষ্পাপ, এইরকম অর্থে আর কি, যারা খুব সরল বিশ্বাসী, সিম্পল মাইন্ডেড। তো হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, তিনি নিজেই ছিলেন অপরিচিত, টু দ্য স্টার্স, গ্রহ নক্ষত্রদের কাছে। স্টার্স মানে নক্ষত্র, যা মানুষের জীবনকে নাকি চালিত করে। অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স, যেমন তার সরল সাদা সিধে বা সরল বিশ্বাসী খদ্দেররা।
অর্থাৎ তার সরল বিশ্বাসী খদ্দেরদের মতো গ্রহ নক্ষত্র ছিল তার কাছেও অজানা। Yet he said things which pleased and astonished everyone. তথাপি সে এমন কোনো কিছু বলে দিত যেটা সন্তুষ্ট করত এবং বিস্মিত করে দিত সকলকে। অ্যাস্টনিশড মানে বন্ধুরা বিস্মিত করা, সারপ্রাইজড, চমকে দেওয়া। আর প্লিজড মানে সন্তুষ্ট করা। মানে যখন সে অন্যান্য মানুষজনকে তাদের জীবনের নানা ঘটনা বলে দিত, সেটা সকলকে মুগ্ধ করত। প্লিজড মানে মুগ্ধ করা, চার্মড সিনোনিম হবে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। তাহলে তিনি এটা কি করে পারতেন? এর বেশিরভাগটাই ছিল পর্যবেক্ষণ, চর্চা আর চালাকি অনুমানের কাজ বা কুটিল অনুমানের কাজ। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। স্টাডি মানে পর্যবেক্ষণ করা, চর্চা করা, অ্যান্ড প্র্যাকটিস, প্র্যাকটিস মানেও চর্চা, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। শ্রুড মানে একটু মাথা খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে, চতুর, কানিং, অ্যান্ড অ্যাস্টিটিউট। গেস ওয়ার্ক মানে অনুমানের কাজ, কনজেকচার, অনুমান করে কিছুটা বলা। অল দ্য সেম ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার অ্যাজ এনি আদার, অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। এবং সে যেভাবেই হোক না কেন, অন্য সব পেশার মতো এটাও ছিল তার কাছে সৎ মানুষের পরিশ্রমের ফল। আর দিনের শেষে যে রোজগারটা সে বাড়ি নিয়ে যেত, সেটা তার পাওনা ছিল। অল দ্য সেম, সে যেভাবেই হোক না কেন, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যান অনেস্ট ম্যানস লেবার, এটা ছিল একজন সৎ মানুষের পরিশ্রম। অ্যাজ এনি আদার মানে অন্য যে কোনো পেশার মানুষ হোক না কেন, তারা যেমন সৎভাবে রোজগার করে, এই জ্যোতিষীর যে রোজগারটা, এটাও সে কিন্তু খেটে খুঁটে, চর্চা করে, প্র্যাকটিস করে এবং শ্রুড গেস ওয়ার্কের দ্বারা কিন্তু রোজগার করত। ঠিক আছে? অ্যান্ড হি ডিজার্ভড দ্য ওয়েজেস। লেখকের এটা অথরিয়াল একটা কমেন্ট যে তিনি সেই রোজগার, ওয়েজেস মানে যে দৈনিক উপার্জন, ডেলি আর্নিংসটা, হি ক্যারিড হোম, যেটা সে বাড়ি নিয়ে যেত অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, সেটার সে যোগ্য ছিল। হি ডিজার্ভড মানে তার ওটা প্রাপ্য ছিল, সে তার যোগ্য ছিল। যে মজুরিটা বা যে আয়টা সে করত দিনের শেষে, যেটা বাড়ি নিয়ে যেত, তার যোগ্য ছিল সে, কারণ সে খুব খাটত, সেটা তার পরিশ্রমের ফল ছিল। ফলে এইভাবে আমরা ধীরে ধীরে এই জ্যোতিষ সম্পর্কে অনেকটাই জেনে ফেলছি। অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে, যার দিনটা শুরু হয়েছিল সেই মিড ডে থেকে, তিনি কিভাবে ব্যবসা করেন সেই সম্পর্কে লেখক আমাদের পুঙ্খানুপুঙ্খ কিন্তু জানিয়ে যাচ্ছেন। প্যারা নাম্বার 5, হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান। কোনো পূর্ব চিন্তা বা পরিকল্পনা ছাড়াই সে তার গ্রাম ছেড়েছিল। হি হ্যাড লেফট, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে। হিজ ভিলেজ, তার গ্রাম, উইদাউট, উইদাউট মানে ছাড়া, এনি প্রিভিয়াস, প্রিভিয়াস মানে পূর্ব, মিনস হি হ্যাড নট দ্য থট অর এনি স্কিম অর প্ল্যান বিফোর হ্যান্ড। এটা হঠাৎ করেই তাকে গ্রাম ছেড়ে চলে আসতে হয়েছিল। ফলে এইখান থেকে আমরা তার ফ্ল্যাশব্যাকে কিছুটা স্টোরির লাইন আপ এগিয়ে যাচ্ছে হয়তো, কিন্তু আমরা পিছিয়ে যাচ্ছি এই জ্যোতিষের পূর্ব কাহিনীতে। অর্থাৎ কেন, কিভাবে সে গ্রাম থেকে এসে যে এই শহরে জ্যোতিষ হয়েছে, তার কাহিনীটা এখানে বর্ণিত হচ্ছে। ইফ হি হ্যাড কন্টিনিউড দেয়ার, হি উড হ্যাভ ক্যারিড অন দ্য ওয়ার্ক অফ হিজ forefathers, namely tilling the land, living, marrying, and ripening in his cornfield and ancestral home. So, if he had continued there, মানে তিনি যদি তার সেখানেই কাজকর্ম চালিয়ে যেতেন, মানে ওখানেই থাকতেন, ওখানেই থাকা মানে গ্রামে যদি থাকতেন, he would have carried on the work of his forefathers, তাকে তার পূর্বপুরুষদের কাজই করে যেতে হতো। carried on মানে চালিয়ে নিয়ে যাওয়া, worked on, kept on the work of his forefathers, forefathers মানে পূর্বসূরি, ancestors, নেমলি মানে কি ধরনের কাজ করতে হতো, যেমন টিলিং দ্য ল্যান্ড, জমি চাষ করা, কাল্টিভেটিং দ্য ল্যান্ড, লিভিং, ম্যারিং অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড, ফলে বিয়ে করা, জীবনযাপন করা, শস্যক্ষেত আর তার অ্যানসেস্ট্রাল হোম বা পৈতৃক ভিটেতে বুড়ো হয়ে যাওয়া, মানে পরিপক্কতা লাভ করা। রাইপেনিং মানে পরিপক্কতা লাভ করা, অর্থাৎ বয়স বেড়ে যাওয়া। এইভাবে ধীরে ধীরে যেমন করে সাধারণ মানুষরা জীবন কাটায়, সেইভাবে তাকে কাটাতে হতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তেমনটা হওয়ার ছিল না, তা হওয়ার ছিল না। অর্থাৎ কি হওয়ার ছিল না? অর্থাৎ তার গ্রামে তিনি চাষ করবেন, জীবনযাপন করবেন, বিয়ে করবেন এবং তারপর তার সেই পৈতৃক ভিটেই বুড়ো হয়ে যাবেন, এমনটা হওয়ার ছিল না। তার ভাগ্যটা ছিল একটু অন্যরকম। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান,
তাকে তার ঘর ছাড়তে হয়েছিল, হি হ্যাড টু লিভ মিনস হি কাউকে না বলেই তাকে গ্রাম ছাড়তে হয়েছিল, তার ঘর ছাড়তে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, এবং তিনি বিশ্রাম নিতে পারছিলেন না, টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইলস, প্রায় 200 মাইল না পেরিয়ে, মানে যতক্ষণ না পর্যন্ত 200 মাইল পথ সে পিছনে ফেলে আসতে পারছে ততক্ষণ সে থামতে পারছিল না। অর্থাৎ প্রায় 200 মাইল, কাপল মানে জোড়া, 100 মাইলস মানে 100 মাইল, আর এ কাপল অফ 100 মাইলস মানে 200 মাইল। ফলে 200 মাইল চলে আসার পরে বা পেরিয়ে আসার পরে সে বিশ্রাম নিয়েছিল, থেমেছিল। টু আ ভিলেজার, একজন গ্রামবাসীর কাছে, একটা গ্রামের মানুষের কাছে, ইট ইজ আ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন, মানে গ্রামবাসীর কাছে তো এটা একটা অনেকটা দূর, 200 মাইল পাড়ি দেওয়া, ঠিক যেন দুটি জায়গার মাঝখানে এক মহাসাগর প্রবাহিত হয়েছে। ওশিয়ান মানে মহাসাগর। কোন দুটো জায়গা? মানে তার গ্রাম, আর 200 মাইল পেরিয়ে এসে যে শহরে এখন সে এই ব্যবসা পেতে বসেছে, সেই মালগুডি শহর এবং তার গ্রাম, অন্তত এই গল্পের প্রেক্ষাপটে এটা একটা বিশাল দূরত্ব, এবং এটা একটা মানে জাতা কথা নয়, সেই জন্য বলা হয়েছে ইট ইজ আ গ্রেট ডিল। হি হ্যাড আ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। ওয়ার্কিং অ্যানালিসিস মানে বিচার করা, কাজকর্মের পদ্ধতি বিচার বিবেচনা করা, বিশ্লেষণ করা। অ্যানালিসিস মানে বিশ্লেষণ করা আর কি, যাকে বলে মানে ইন ডিটেইলড এক্সামিনেশন। এইটা করার তার কিন্তু একটা মানে ব্যাপার ছিল, মানুষের সমস্যাকে নিয়ে সে ভাবতে পারত। তো হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ডস ট্রাবলস। ট্রাবলস মানে সমস্যা, প্রবলেমস। মানুষের সমস্যাগুলি নিয়ে কাজ চালানোর একটা বিশ্লেষণী ক্ষমতা তার ছিল। সে কাজকর্ম করত, ভাবত, সাইকোলজিক্যাল অ্যানালিসিস করতে পারত। ম্যারেজ, এবং মানুষের সমস্যাগুলো, সাধারণ সমস্যাগুলো কি কি? ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, অর্থাৎ বিবাহ, অর্থ আর মানুষের সম্পর্কের জটিলতা। ট্যাঙ্গলস মিনস দ্য কমপ্লেক্সিটিজ অফ হিউম্যান রিলেশনস। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। দীর্ঘ চর্চার ফলে তার এই ধারণা তীক্ষ্ণ হয়ে উঠেছিল। শার্পেন্ড মানে তীক্ষ্ণ হওয়া, পারসেপশন মানে ধারণা। উইদিন 5 মিনিটস হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। মানুষজন যখন এসে তার কাছে কোনো সমস্যার কথা বলতো, 5 মিনিটের মধ্যেই সে বুঝে নিত যে সমস্যাটা কোথায়। হি চার্জড 3 পাইস পার কোশ্চেন। সে প্রতি প্রশ্ন পিছু 3 পয়সা চার্জ করত। হি চার্জড 3 পাইস। চার্জ করা মানে দাবি করা আর কি, সে টাকা চাইতো। 3 পাইস, তখনকার দিনে পয়সার ব্যাপার ছিল, তখন তো এরকম মূল্যবৃদ্ধি এতটা পরিমাণে হয়নি, টাকারও ক্ষুদ্রতম অংশ। 3 পয়সা করে সে দাবি করত পার কোশ্চেন। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ, এবং সে তার মুখ কখনোই খুলতো না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। অন্তত খদ্দের তার কাছে 10 মিনিট কথা না বললে সে নিজের মুখ খুলতো না, অর্থাৎ সে নিজে থেকে কিছু বলতো না। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ, যেটা তার কাছে যথেষ্ট মানে উপাদান হয়ে উঠতো। স্টাফ মানে উপাদান। ফর আ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, সে ডজন খানেক উত্তর দেওয়া কিংবা পরামর্শ দেওয়ার যথেষ্ট উপাদান হয়ে উঠতো। কোনটা উপাদান হয়ে উঠতো? এই 10 মিনিট কোনো মানুষ এসে তার সমস্যাগুলো যখন বলে যাচ্ছেন, সেইগুলো শুনতে শুনতে তার একটা ধারণা তৈরি হয়ে যেত। সেই ধারণার উপর ভিত্তি করে তিনি তাদেরকে ডজন ডজন আনসার কিংবা পরামর্শ দিতে পারতেন। মানে এই যে জ্যোতিষের কথা আমরা দেখছি, সে বেশ সাইকোলজিক্যালি একটা ওয়ার্কিং অ্যানালিসিস অফ মাইন্ড ছিল তার, এবং সাধারণ যে কমন সমস্যাগুলো তার একটা বিচার বিশ্লেষণ করতে 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 সে উত্তর দিতে পারতো। এবং যখন খদ্দের তার কাছে আসতো বা ক্লায়েন্টরা যখন তার কাছে আসতো, 10 মিনিট সে কোনো কথা বলতো না। এইটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট। হি নেভার ওপেন্ড হিজ মাউথ, সে তার মুখ খুলতো না, টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 মিনিটস। এটা মাথায় রাখবে যে 10 মিনিট যতক্ষণ না তারা বলে যেত ততক্ষণ সে কথা বলতো না। হোয়েন হি টোল্ড দ্য পার্সন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম, যখন সে ওই ব্যক্তিদের বলতেন, মানে ব্যক্তি বলতে যারা তার কাছে হাত দেখাতে এসছে, সামনে বসা লোকটাকে যখন সে বলতো বিফোর হিম, গেজিং অ্যাট হিজ পাম, তার হাতের তালুর দিকে তাকিয়ে, in many ways you are not getting the fullest result of your efforts. অনেক দিক থেকে আপনি যত চেষ্টা করছেন ততটা ফল পাচ্ছেন না। এই ধরনের কথাগুলো সে বলতো, তাই কোটেশনের মধ্যে রয়েছে 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জন তার
এই কথার সঙ্গে একমত হতো, মানে এই ব্যাপারে একমত হতো। মানে এটা যদি যে কাউকেই বলে দেওয়া হয় যে নানাভাবেই ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্ট অফ ইউর এফোর্টস, আপনি যে পরিশ্রম করছেন তার ফল আপনি পুরোপুরিভাবে পাচ্ছেন না। আমরা তো বেশিরভাগ মানুষ যে পরিমাণ পরিশ্রম করি তার কি আর ফল পাই? ফলে 10 জনের মধ্যে 9 জনের ক্ষেত্রে এটা লেগে যেত। অর হি কোশ্চেন্ড, অথবা সে কখনো কখনো এরকম প্রশ্ন করত, ইজ দেয়ার এনি ওমেন ইন ইয়োর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, আপনার পরিবারে এমন কোনো মহিলা আছেন, মানে সে দূর সম্পর্কের হলেও হবে, ডিস্টেন্ট রিলেটিভস, যিনি আপনাদের সঙ্গে সদয় নন, হু ইজ নট ওয়েল ডিসপোজড টুয়ার্ডস ইউ, আপনাদের সঙ্গে ভালো আচরণ করেন না। ডিসপোজড মিনস ডিসাইডেড, নট গুড অ্যাট, ভালো নয় এমন সম্পর্ক আর কি। এমন দূর আত্মীয়র কোনো মহিলা বা আপনাদের পরিবারে কোনো কি মহিলা রয়েছেন? দেখো এই কথাটাও কিন্তু একটা কমন কথা, আমাদের পরিবারে বা আমাদের আত্মীয়দের মধ্যে কেউ না কেউ এরকম থাকেন যাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো নয়। অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, অথবা তিনি চরিত্রের এভাবে বিশ্লেষণ করতেন, মোস্ট অফ ইউর ট্রাবলস আর ডিউ টু ইউর নেচার, আপনার বেশিরভাগ সমস্যার কারণ আপনার প্রকৃতি। আমরা জানি আমাদের অনেকেরই নানা রকমের প্রকৃতিগত দোষ থাকে যার জন্য আমাদের সমস্যাগুলোই হয়। তো এই সমস্ত কমন কথা তিনি বলতেন। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ, এই বা অন্যরকম হবে শনি যেখানে রয়েছেন, মানে আপনার গ্রহের দোষ রয়েছে, শনি হচ্ছে গ্রহ, যেন সেই কারণেই তার উন্নতি হচ্ছে না। ইউ হ্যাভ অ্যান ইম্পেটাস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার, আপনার প্রকৃতি কোমল আবেগপ্রবণ আর বাইরেটা কঠোর, এরকম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়, অনেকের ভিতরে নরম বাইরে শক্ত হয়। তা এই ধরনের কথাগুলো সে বলতো, এই যে কোটেশনের মধ্যে যেটা রয়েছে এই ধরনের কমেন্টারিগুলো তিনি দিতেন, জেনারেল কমেন্টারি। দিস এন্ডিয়ার্ড হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি, তা এই কথাগুলোতে খদ্দেরদের সঙ্গে সে তাড়াতাড়ি প্রিয় হয়ে উঠত। দিস এন্ডিয়ার্ড মানে প্রিয় করে তুলতো তাকে, টু দেয়ার হার্টস, মানে এখানে দেয়ার হার্টস মিনস ইন দ্য হার্টস অফ দ্য ক্লায়েন্টস ইমিডিয়েটলি, তাদের হৃদয়ে তিনি আপন হয়ে উঠতেন। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার, এর কারণ আমাদের মধ্যে সবচাইতে শান্ত প্রকৃতির মানুষও মনে করতে ভালোবাসে যে তার বাইরের রূপটা, এক্সটেরিয়ারটা একটু নিষিদ্ধ প্রকৃতির, কঠোর প্রকৃতির। তাই এই কথাগুলো অনেকের সঙ্গে ম্যাচ করে যেত, খাপ খেয়ে যেত, মিলে যেত। সেই জন্য এই জ্যোতিষ অতি শীঘ্রই সেই খদ্দেরদের সঙ্গে বা খদ্দেরদের কাছে আপন হয়ে উঠত। এই কথাগুলো বলেই এই সাইকোলজিক্যালি তাদেরকে মুগ্ধ করে দিতেন, চার্ম করে দিতেন তিনি। দ্য নাটস ভেন্ডা ব্লু আউট হিজ ফ্লেয়ার অ্যান্ড রোজ টু গো হোম, তা বাদাম বিক্রেতা তার মশালের আলো নেভালেন এবং বাড়ি যাওয়ার জন্য উঠে পড়লেন। ফলে এখান থেকে তিনি যেন একটা সিগন্যাল দিয়ে দিচ্ছেন যে দোকান বন্ধের সময় হয়ে গেছে। ফলে বাদাম বিক্রেতার মশালের আলোতে তার ব্যবসা চলতো। দিস ওয়াজ আ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডল আপ টু, এটা ছিল জ্যোতিষের কাছেও একটা সংকেত জিনিসপত্র গুছিয়ে ফেলার। বান্ডল আপ মানে জিনিসপত্র গোছগাছ করার। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর আ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহোয়ার অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, কারণ কেবল তার সামনে মাটির উপরে কোনো একটি জায়গা থেকে একটা ধরো সবুজ আলোর টুকরো সেটা এসে পড়তো, আর সেই মাটিতে পড়া আলোটাতেই তাকে কাজ চালাতে হবে, কারণ এখানে আর তো কোনো আলো নেই। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস, কারণ এটা তাকে অন্ধকারে রাখতো। ডার্কনেস মানে অন্ধকারাচ্ছন্ন অবস্থা, নাউন করা রয়েছে। এক্সেপ্ট ফর আ লিটল স্যাপ্ট অফ গ্রিন লাইট, এক টুকরো সবুজ আলো, হুইচ স্ট্রেড ইন ফ্রম সামহেয়ার, কোনো জায়গা থেকে আসতো, অ্যান্ড টাচড দ্য গ্রাউন্ড বিফোর হিম, এবং তার সামনে থাকা মাটিটা একটু আলোকিত থাকতো। হি পিকড আপ হিজ কাউ রিসেলস, সে তার ওই কড়িগুলোকে গুছিয়ে নিল, তুলে নিল। অ্যান্ড প্যারাফার্নেলিয়া, এবং তার জ্যোতিষের যে অন্যান্য জিনিসপত্র বা সাজ সরঞ্জাম তাকে বলা হয়েছে প্যারাফার্নেলিয়া। প্যারাফার্নেলিয়া মিনস মিসলেনিয়াস আইটেমস অ্যান্ড আর্টিকেলস, নানাবিধ সামগ্রী। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইনটু হিজ ব্যাগ, এবং সেগুলোকে তার ব্যাগে ভরে রাখতেন। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যখন ওই সবুজ আলোর ঝলকটা মিলিয়ে গেল বা মিলিয়ে যেত, সে সঙ্গে সঙ্গে তার ব্যাগেও অন্যান্য জিনিসগুলো ঢুকিয়ে নিত। হি লুকড আপ অ্যান্ড শো আ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এইরকম সময়ে
তিনি চোখ তুলে দেখলেন তার সামনে একজন দাঁড়িয়ে রয়েছে। হি সেন্সড আ পসিবল ক্লায়েন্ট, তিনি বুঝতে পারলেন, তার মনে হলো এটা সম্ভাব্য একটা খরিদ্দার। পসিবল মানে সম্ভাব্য, ক্লায়েন্ট মানে তার কাস্টমার। অ্যান্ড সেড, এবং বলল, ইউ লুক সো কেয়ারওর্ন, আপনাকে অনেকটা বিধ্বস্ত দেখাচ্ছে। কেয়ারওর্ন মানে বিধ্বস্ত হয়ে যাওয়া বা সমস্যা পীড়িত, উদ্বিগ্ন থাকা, প্রবলেম রিডেন্ড এবং কনফিউজড, তাকে কেয়ারওর্ন বলা হচ্ছে। ইট উইল ডু ইউ গুড টু সিট ডাউন ফর আ হোয়াইল অ্যান্ড চ্যাট উইথ মি, এটা আপনার পক্ষে বরং ভালো হবে, আমার সামনে একটু বসুন এবং আমার সঙ্গে কথা বলুন। আমার সঙ্গে কথা বললে আপনি একটু শান্ত হবেন, আপনার মঙ্গল হবে, তাই বসে পড়ুন। দ্য আদার গ্রাম্বলড সাম ভেগ রিপ্লাই, আদার মানে এই যে অপরিচিত লোকটি, যে লোকটি পসিবল ক্লায়েন্ট, তিনি একটু গজগজ করতে লাগলেন একটা অস্পষ্ট উত্তর দিয়ে। রিপ্লাই মানে উত্তর, ভেগ মানে অস্পষ্ট, মানে পরিষ্কার করে বলেননি এমন, আনক্লিয়ার। আর গ্রাম্বলড মানে গজগজ করা, কি বলছেন পরিষ্কার করে বোঝা যাচ্ছে না এমন। দ্য অ্যাস্ট্রোলজার প্রেসড হিজ ইনভিটেশন, এই রকম সময়ে জ্যোতিষ তার আমন্ত্রণটাকে একটু জোরের সঙ্গে বললেন। হোয়ার আপন দ্য আদার থ্রাস্ট হিজ পাম আন্ডার হিজ নোজ, যাতে সেই অপরিচিত লোকটি তার সামনে হাতের তালু মেলে ধরল। সেইং, এই বলে, ইউ কল ইউর সেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, আপনি নিজেকে একজন জ্যোতিষ বলেন, তাই না? দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ড চ্যালেঞ্জড, এতে জ্যোতিষীর মনে হলো তাকে চ্যালেঞ্জ জানানো হচ্ছে। কারণ একজন জ্যোতিষকে যদি কেউ হাত বাড়িয়ে বলে আপনি নিজেকে জ্যোতিষ বলে জাহির করেন, হ্যাঁ, এতে অ্যাস্ট্রোলজার একটু চ্যালেঞ্জড বোধ করলো যে তাকে কেউ চ্যালেঞ্জ জানাচ্ছে। অ্যান্ড শেড, টিল্টিং দ্য আদার্স পাম টুয়ার্ডস দ্য গ্রিন শ্যাফট অফ লাইট, এবং ওই লোকটার হাতটাকে একটু সবুজ আলোটার দিকে একটু মানে টিল্টিং করে, টিল্টিং মানে হেলানো, হেলিয়ে ধরে, কারণ ওই তো বাদাম বিক্রেতার আলো বন্ধ, ওই দূর থেকে একটা সবুজ আলো আসছে, সেই আলোর দিকে মেলে ধরে তিনি বললেন, ইয়োর ইজ আ নেচার, আপনার প্রকৃতিটা হচ্ছে বা তোমার প্রকৃতিটা হচ্ছে, মানে যেমন করে সকলকে তিনি বলেন। ও স্টপ দ্যাট, দ্য আদার শেড, অন্যজন বললেন, অর্থাৎ ওই অপরিচিত নতুন যে লোকটি এসেছেন সেই ক্লায়েন্ট তাকে বলল যে লেট নাইটে এসেছে, দোকান বন্ধের সময় এসছে। সে বলল, ও বন্ধ করুন, মানে তিনি ভালো করেই জানেন যে এই সমস্ত গতানুগতিক কথাবার্তা বলবে, তাই তাকে থামিয়ে দিয়ে বললেন, ও স্টপ দ্যাট, টেল মি সামথিং ওয়ার্থ হোয়াইল, কিছু কাজের কথা বলুন, মানে আমাকে মূল্যবান কিছু বলুন যেটা আমার জন্য প্রযোজ্য বা নতুন কিছু প্রযোজ্য। অর্থাৎ এই প্যারা থেকেই আমাদের কিন্তু একটা গল্পের টার্নিং পয়েন্ট শুরু হচ্ছে, যেখানে আমরা বুঝতে পারছি গল্পের প্রেক্ষাপট একটু অন্যদিকে যাচ্ছে। কারণ জ্যোতিষকে সরাসরি কেউ একটা চ্যালেঞ্জ করলো, আপনি নিজেকে জ্যোতিষ বলেন, আমাকে মূল্যবান কিছু বলুন। ওর্থওয়াইল মিনস ভ্যালুয়েবল অ্যান্ড মিনিংফুল। আওয়ার ফ্রেন্ড পিকড, আমাদের বন্ধু ফেল্ট পিকড মানে একটু খোঁচা খেলো। আমরা আমাদের বন্ধু বলতে এতে একটু খোঁচা লাগলো বলতে জ্যোতিষ, যাকে এতক্ষণ নিয়ে আমাদের আলোচনা, তিনি একটু খোঁচা খেলেন, কারণ এর আগে চ্যালেঞ্জড হয়েছেন, এখন তাকে একটু একটু বিরক্ত বোধ করা হলো। হি ফেল্ট ইরিটেটেড অ্যান্ড রিজেন্টফুল। আই চার্জ অনলি 3 পয়সা পার কোশ্চেন, আমি প্রতিটা প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই। অ্যান্ড হোয়াট ইউ গেট অট টু বি গুড এনাফ ফর ইউর মানি, আর যে উত্তর তুমি পাবে সেটা তোমার পয়সা খরচের জন্য যথেষ্ট হবে। মানে তিনি ভাবলেন যে জ্যোতিষকে তো চ্যালেঞ্জ করেছে, আর জ্যোতিষ উল্টো দিক দিয়ে বলল যে আমি যদি পয়সার কথা বলি এই ভদ্রলোক হয়তো পিছিয়ে যাবেন, সেই জন্য তাকে একটু বলল যে আমি প্রতি প্রশ্নের জন্য 3 পয়সা করে নিই এবং তার বিনিময়ে অবশ্য তুমি যে উত্তর পাবে সেটা যথেষ্ট। অ্যাট দিস দ্য আদার উইথড্র হিজ আর্ম, এতে অন্যজন তার হাতটা সরিয়ে নিল, হাতটা টেনে নিল। উইথড্র মানে সরিয়ে নেওয়া, টেনে নেওয়া। টুক আউট অ্যান আনা, তিনি এক আনা বের করলেন। অ্যান্ড ফ্লাং ইট আউট টু হিম, তার দিকে তারপর সেটাকে ছুঁড়ে দিলেন। ফ্লাং মানে ছুঁড়ে দেওয়া, থ্রো অ্যাওয়ে। সেইং, আই হ্যাভ সাম কোশ্চেন্স টু আস্ক, আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার রয়েছে, মানে আমার কিছু প্রশ্ন আছে। ইফ আই প্রুভ ইউ আর ব্লাফিং, ইউ মাস্ট রিটার্ন দ্যাট আনা টু মি উইথ ইন্টারেস্ট, যদি আমি প্রমাণ করে দিই আপনি মিথ্যা কথা বলছেন, ভাঁওতা দিচ্ছেন। ব্লাফিং করা মানে ফলসিফাইং, ওই আমতাবড়ি মিথ্যে কথা বলা। যদি বলেন এটা প্রমাণ করে আমি দিতে পারি, আপনাকে ওই আনা ফেরত দিতে হবে সুদ সহ, অর্থাৎ সুদ সমেত আমার আনা ফেরত দিতে হবে আপনাকে।
মানে একদম সরাসরি জ্যোতিষীকে চ্যালেঞ্জ করে বসলেন এই কাস্টমার। ইফ ইউ ফাইন্ড মাই অ্যান্সার স্যাটিসফ্যাক্টরি উইল ইউ গিভ মি 5 রুপিস। এবারে জ্যোতিষ পাল্টা চ্যালেঞ্জ করলো, যদি উত্তরগুলো স্যাটিসফ্যাক্টরি হয় মানে সন্তোষজনক হয়, মিনস ফুলফিলিং ইয়োর এক্সপেকটেশন অ্যান্ড ইট ম্যাচেস উইথ দ্য পাস্ট, মানে আপনার অতীতের সঙ্গে বা আপনার যেটা প্রত্যাশা তার সঙ্গে যদি মিলে যায়, আপনি কি আমাকে 5 টাকা দেবেন? নো, না, 5 টাকা তো আমি দেবো না। অর উইল ইউ গিভ মি 8 আনাজ, তুমি কি আমাকে 8 আনা দিতে পারবে? অর্থাৎ টাকা ছাড়া জ্যোতিষ কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি হলেন না। অল রাইট, প্রোভাইডেড ইউ গিভ মি টুয়াইস অ্যাজ মাচ ইউ আর রং, সেড দ্য স্ট্রেঞ্জার। ঠিক আছে, তবে তুমি যদি ভুল বলো আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে, মানে দ্বিগুণ দেবে, মানে যদি তুমি ভুল করো, অ্যাজ মাচ ইফ ইউ আর রং, অর্থাৎ তুমি যদি ভুল করে বলো তাহলে আমাকে দ্বিগুণ টাকা দিতে হবে, টুয়াইস রিটার্ন দিতে হবে। সেড দ্য স্ট্রেঞ্জার। স্ট্রেঞ্জার মানে এই অচেনা লোকটা, অপরিচিত লোকটা, মিনস দ্য লেট নাইট কাস্টমার, যিনি রাত্রে ঠিক দোকান বন্ধের সময় বা তার জিনিসপত্র গোছানোর সময় যিনি এসেছিলেন। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্টেড মানে গৃহীত হলো। এই চুক্তিটা, এই চুক্তি মানে এই যে ফর্মাল এগ্রিমেন্ট হলো যে যদি ভুল বলে ডবল টাকা ফেরত দিতে হবে, আর না হলে 8 আনা দিতে হবে। দিস প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এই চুক্তিটা গৃহীত হলো একটু বাগবিতণ্ডার পরে। আর্গুমেন্ট মানে বাগবিতণ্ডা, তর্কাতর্কি আর কি। দ্য অ্যাস্ট্রোলজার সেন্ট আপ আ প্রেয়ার টু হেভেন অ্যাজ দ্য আদার লিটা চিরুট। তো জ্যোতিষ একটু যেন দেবতাদের, ঈশ্বরকে, ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করলো, আর সেই সময় অন্যজন চুরুট জ্বাললেন, চুরুট ধরালেন। চুরুট হচ্ছে এক ধরনের সিগার, একটু বড় মাপের সিগারেট, তাকে চুরুট বলা হয়। চুরুট জ্বাললেন, লাইট লিট লিট। দ্য অ্যাস্ট্রোলজার কট আ গ্লিমস অফ হিজ ফেস বাই দ্য ম্যাচ লাইট। এই দেশলাইয়ের আলোতে জ্যোতিষী লোকটার মুখের একটা ঝলক দেখতে পেল। দেয়ার ওয়াজ আ পজ as cars hooted on the road, Jutka drivers swore at their horses, and the babble of the crowd agitated the semi-darkness of the park. একটু সময়ের বিরতি, মানে জ্যোতিষ প্রার্থনা করছে আর তিনি দেশলাইয়ের আলোতে চুরুট জ্বালছেন। এই রকম সময়ে একটুক্ষণের বিরতি, যখন রাস্তা দিয়ে আওয়াজ করে গাড়িগুলো যাচ্ছে, দ্য কার্স হুটেড অন দ্য রোড, শব্দ করে রাস্তায় যাচ্ছে। জুটকা ড্রাইভার্স, জুটকা ড্রাইভার হচ্ছে মানে ঘোড়ায় টানা গাড়িকে জুটকা বলা হয়। জুটকা গাড়ির চালকেরা তাদের ঘোড়াদের গালমন্দ করছে। অ্যান্ড দ্য ব্যাবল অফ দ্য ক্রাউড, জনতার একটা গুঞ্জন, অ্যাজিটেটেড দ্য সেমি ডার্কনেস অফ দ্য পার্ক, এই পার্কের আলো আঁধারি পরিবেশটা বা অর্ধ অন্ধকারাচ্ছন্ন পরিবেশটাকে আলোড়িত করে তুলছে। অ্যাজিটেটেড মানে উত্তেজিত করা, আলোড়িত করা। অর্থাৎ এখানে ঠিক যখন চারিপাশে একটা চিৎকার চেঁচামেচি চলছে, এই আলোড়নের সঙ্গে এই গল্পের যে প্রেক্ষাপট, সাইকোলজিক্যাল আলোড়নকে দেখানো হচ্ছে। আমরা আগেই বলেছি এটা একটা সাসপেন্স স্টোরি। তোমরা জ্যোতিষের একটা থ্রিলার স্টোরি পড়ছো, জ্যোতিষের পাস্ট লাইফের একটা ঘটনা এবং বর্তমান সময়ের এই যে পার্কের আলোড়ন, এই দুটো কিন্তু একটা ম্যাচ করছে, এবং কিভাবে সেটার ম্যাচিং আমরা গল্প পড়লে পরে বুঝতে পারবো। কিন্তু ইন্টারেস্টিং একটা এই সাইকোলজিক্যাল অ্যাসিমিলেশন এখানে কিন্তু ঘটছে, তার কিন্তু একটা তুল্যমূল্য ব্যাপার আছে। বাইরে যেমন আলোড়ন চলছে, জ্যোতিষের মনের মধ্যেও ঠিক একটা আলোড়ন। এবার কি আলোড়ন সেটা এখন আমি বলবো না, তোমরা গল্প পড়লে বুঝতে পারবে। দ্য আদার শ্যাট ডাউন, অন্যজন বসলো। অন্যজন বলতে সেই যে স্ট্রেঞ্জার, অপরিচিত যে লোকটি রাতের বেলায় হাত দেখাতে এসেছেন, সেই জ্যোতিষের সামনে বসলো। শাকিং হিজ চুরুট, তার চুরুট তিনি টানছিলেন। পাফিং আউট, ধোঁয়া ছাড়ছিলেন। স্যাট দেয়ার রুথলেসলি, তিনি খুব নিষ্ঠুরের মতো সেখানে বসেছিলেন। নিষ্ঠুর মানে তাকে দেখে খুব যেন নিষ্ঠুর বলে মনে হচ্ছে, সেইটাকে রুথলেস বলা হয়। রুথলেসলি তিনি সেখানে বসে আছেন, মানে উইদাউট কেয়ারিং ফর আদার্স ফিলিংস। তিনি এমনভাবে ধোঁয়া ছাড়ছেন তাতে জ্যোতিষের কিছু এলো গেল, তাতে তার কিছু যায় আসে না। দ্য অ্যাস্ট্রোলজার ফেল্ট ভেরি আনকমফোর্টেবল, জ্যোতিষ এতে খুব অস্বস্তিকর বা অস্বচ্ছন্দ বোধ করল। হেয়া টেক ইউর আনা ব্যাক, এই নাও তোমার আনা ফেরত নাও, মানে যে টাকাটা সে নিয়েছিল, ছুঁড়ে দিয়েছিল আগে, এই নাও তোমার আনা ফেরত নাও। আই এম নট ইউজ টু সাচ চ্যালেঞ্জেস, আমি এই সমস্ত চ্যালেঞ্জে অভ্যস্ত নই।
ইট ইজ লেট ফর মি টুডে, আজ আমার দেরিও হয়ে গেছে। সে তার কথা টান রেখে বলল, আজ অনেকটা দেরি হয়ে গেছে, ফলে তুমি আমাকে চ্যালেঞ্জও করছো, এইরকম চ্যালেঞ্জে আমি অভ্যস্ত নই, তাই তোমার টাকা ফেরত দাও, আমাকে ছেড়ে দাও। হি মেড প্রিপারেশনস টু বান্ডল আপ, সে এখন প্রস্তুতি নিচ্ছে সব কিছু গুটিয়ে ফেলার জন্য। বান্ডল আপ মানে গুটিয়ে ফেলা। দ্য আদার হেল্ড হিজ রিস্ট অ্যান্ড শেড, কিন্তু অন্যজন তার কবজি ধরে ফেললো, হাত ধরে ফেললো। অ্যান্ড শেড বলল, ইউ কান্ট গেট আউট অফ ইট নাও, এখন তুমি এর থেকে বেরোতে পারবে না, অর্থাৎ এখন তুমি এখান থেকে পালিয়ে যাবে বললে হবে না। ইউ ড্র্যাগ মি ইন হোয়াইল আই ওয়াজ পাসিং, যখন আমি এখান দিয়ে যাচ্ছিলাম তুমি আমায় এসবের মধ্যে টেনে এনেছো, অর্থাৎ এই চ্যালেঞ্জ, আমার সম্পর্কে আমি যে প্রশ্নগুলো করব তার উত্তর দেবে, এবং তুমি আমাকে ইনভিটেশন দিয়েছো। ড্র্যাগড মি মানে টেনে আনা, যখন আমি চলে যাচ্ছিলাম আমাকে তুমি টেনে এনেছো, ফলে তোমাকে উত্তর দিতে হবে, মানে অ্যাস্ট্রোলজারকে তিনি ছাড়তে চাইলেন না। দ্য অ্যাস্ট্রোলজার শিভার ইন হিজ গ্রিফ, তার এই যে কবজি শক্ত করে তিনি ধরেছেন, তার মুঠির মধ্যে জ্যোতিষ যেন কেঁপে উঠলেন। শিভার মানে কেঁপে ওঠা, কারণ চ্যালেঞ্জিং টোন একটা ওই স্ট্রেঞ্জারের মধ্যে ছিল। অ্যান্ড দিস ভয়েস শুক, অ্যান্ড হিজ ভয়েস শুক অ্যান্ড বিকেম ফেইন্ট, এবং তার কণ্ঠস্বর কেঁপে উঠল এবং সে কিছুটা দুর্বল হয়ে গেল, অর্থাৎ ক্ষীণ হয়ে গেল। লিভ মি টুডে, আই উইল স্পিক টু ইউ টুমরো, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আপনার সঙ্গে আগামীকাল কথা বলবো। আই উইল স্পিক টু ইউ টুমরো, টুমরো মানে আগামীকাল। দ্য আদার থ্রাস্ট হিজ পাম ইন হিজ ফেস, অন্যজন তার মুখের সামনে হাতের তালু বাড়িয়ে দিল। অ্যান্ড শেড, চ্যালেঞ্জ ইজ চ্যালেঞ্জ, গো অন, চ্যালেঞ্জ চ্যালেঞ্জই, শুরু করো, মানে চলো, তোমাকে উত্তর দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার প্রসিডেড উইথ হিজ থ্রোট ড্রাইং অফ, তো যাই হোক জ্যোতিষ শুরু করলো, তার গলা শুকিয়ে যাচ্ছিল। হিজ থ্রোট ড্রাইং আপ, ড্রাই আপ মানে শুকিয়ে যাওয়া, থ্রোট মানে গলা। দেয়ার ইজ আ ওমেন, একজন মহিলা আছে, মানে সেই তার পুরনো যে সাইকোলজিক্যাল একটা কমন কথা, যে এমন একজন মহিলা আছে তোমার পরিবারে কিংবা তোমাদের দূর আত্মীয়, যে কিনা তোমাদের সঙ্গে সদয় নয় বা তোমাদের সঙ্গে সম্পর্ক ভালো নয়, এই ধরনের কথা বলা শুরু করছিল। স্টপ, সেড দ্য আদার, অন্যজন বলল, চুপ, আই ডোন্ট ওয়ান্ট অল দ্যাট, আমার থামো, এই সমস্ত জিনিসের আমার দরকার নেই। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আনসার দিস অ্যান্ড গো, আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো টিল ইউ ডিসগর্গ অল ইউর কয়েন্স। অর্থাৎ সে যা উত্তর চাইছে তাকে বলতে হবে। সেই স্ট্রেঞ্জার বললেন, আমার এই সমস্ত কিছু দরকার নেই, মানে এই সমস্ত কিছু বলতে ওই সমস্ত জেনারেল আন্তাবড়ি মানে সাইকোলজিক্যালি কথাবার্তা আমাকে বলতে হবে না, বলো আমি যে জিনিসের খোঁজে বেরিয়েছি সেটা সফল হব কিনা। শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট, আমার বর্তমান খোঁজে আমি সফল হব কি হব না। অ্যান্সার দিস অ্যান্ড গো, এইটুকু উত্তর দাও, দিয়ে চলে যাও। আদারওয়াইজ আই উইল নট লেট ইউ গো, না হলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না বা যেতে দেবো না। টিল ইউ ডিসগর্গ অল ইউর কয়েন্স, যতক্ষণ না তুমি তোমার সব পয়সা আমার কাছে বের করে দাও, অর্থাৎ তোমার সব পয়সা আমি কিন্তু না হলে ছাড়িয়ে নেব। ডিসগর্গ মানে হচ্ছে মানে দিয়ে দেওয়া আর কি, বের করে দেওয়া, উগরে দেওয়া, পোয়ার আউট মানে বমি করে দেওয়া, মানে তোমার ব্যাগে যত পয়সা রোজগার করেছো আজকে সব দিয়ে দিতে হবে। দ্য অ্যাস্ট্রোলজার মাটার্ড আ ফিউ ইনক্যান্টেশনস অ্যান্ড রিপ্লাইড অল রাইট, তো জ্যোতিষ বিড়বিড় করে কিছু মন্ত্রপাঠ করলো। ইনক্যান্টেশনস মানে মন্ত্রপাঠ বা সুর করে আবৃত্তি করার মতো করে চ্যান্টিং করলো, বিড়বিড় করে মন্ত্র পড়লো এবং বলল, ঠিক আছে, অল রাইট মানে ঠিক আছে, আই উইল স্পিক, আমি বলবো, বাট উইল ইউ গিভ মি আ রুপি ইফ হোয়াট আই সে ইজ কনভিনসিং, কিন্তু তুমি কি আমাকে 1 টাকা দেবে যদি আমি যা বলি তা তোমার কাছে বিশ্বাসযোগ্য হয়। কনভিনসিং মানে ক্রেডিবল টু ইউ, বিলিভেবল, কনভিনসিং মানে বিশ্বাসযোগ্য, অর্থাৎ আমি যা বলবো তোমার কাছে যদি বিশ্বাসযোগ্য হয় তাহলে কি তুমি 1 টাকা দেবে। দেখো তখনও পর্যন্ত এই চ্যালেঞ্জ এবং দর কষাকষি কিন্তু চলছে। আদারওয়াইজ না হলে আই উইল নট ওপেন মাই মাউথ, আর না হলে আমি কিন্তু আমার মুখ খুলবো না। অ্যান্ড ইউ মে ডু হোয়াট ইউ লাইক, এবং আপনি যা চান তাই করতে পারেন, অর্থাৎ আপনার যা খুশি তাই করুন, হয় 1 টাকা দিতে হবে, না হলে আমি কিন্তু মুখ খুলবো না। আফটার এ গুড ডিল অফ হ্যাগলিং দ্য আদার এগ্রিড, এই হ্যাগলিং মিনস দর কষাকষি, বার্গেনিং, আবার বেশ কিছুটা দর কষাকষির পরে অন্যজন রাজি হলেন। দ্য আদার হেয়ার রেফার্স টু দ্য স্ট্রেঞ্জার, এই রাতের বেলায় যিনি হাত দেখাতে এসছেন সেই কাস্টমার রাজি হলেন। এগ্রিড মানে রাজি হওয়া, সম্মত হওয়া। দ্য অ্যাস্ট্রোলজার সেড, জ্যোতিষ বললেন,
ইউ আর লেফট ফর ডেড, আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল। অ্যাম আই রাইট? আমি ঠিক বলছি? ফলে জ্যোতিষ একদম বেপরোয়াভাবে একদম শেষে তার সরাসরি ভ্যালুয়েবল কিছু মন্তব্য করলেন, যেটা এই স্ট্রেঞ্জার শুনতে চেয়েছিল, যে ইউ আর লেফট ফর ডেড, অ্যাম আই রাইট? আমি কি সঠিক বললাম? আপনাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল। টেল মি মোর, আরও কিছু বলো। মানে আমরা বুঝতে পারছি দ্য স্ট্রেঞ্জার গেট ইন্টারেস্টেড, জ্যোতিষের এই কথা অন্তত মিলে যাচ্ছে। আ নাইফ হ্যাজ পাসড থ্রু ইউ ওয়ান্স, সেড দ্য অ্যাস্ট্রোলজার। জ্যোতিষ বললেন, একবার তোমার ছুরির ঘা লেগেছিল, অর্থাৎ ছুরি তোমাকে ভেদ করে ঢুকে গিয়েছিল। গুড ফেলো, বাহ, বেশ ভালো লোক তো, সাচ্চা লোক। হি বেয়ার্ড হিজ চেস্ট টু শো দ্য স্কার। স্কার মানে দাগ, ক্ষত চিহ্ন, মার্ক অফ উন্ড, মার্ক অফ ইঞ্জুরি, অর্থাৎ ইঞ্জুরি বা আঘাতের চিহ্ন দেখানোর জন্য সে তার ছাতি খুলে দেখালো, অর্থাৎ ক্ষত চিহ্নটা বুকের পোশাক খুলে দেখালো। হোয়াট এলস? এছাড়া আর কি আছে, বা আর কি জানো বলো। অ্যান্ড দেন ইউ আর পুশড ইনটু আ ওয়েল নিয়ার বাই ইন দ্য ফিল্ড, তারপরে তোমাকে একটা মাঠে একটা কুয়োর মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল। ইউ আর লেফট ফর ডেড, তোমাকে মৃত ভেবে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ এইখানে গিয়ে আমরা বুঝতে পারছি যে জ্যোতিষ কি করে এই অপরিচিত লোকটির জীবন সম্পর্কে এবং তিনি যেটা জানতে চাইছিলেন সেই সম্পর্কেই তথ্য দিচ্ছেন, বেশ দর কষাকষি করে একটা চ্যালেঞ্জ নেওয়ার পরে। বন্ধুরা, খুব ইন্টারেস্টিং জায়গায় আমরা এসে গেছি। এটাই গল্পের স্টোরি লাইন আপের প্রায় ক্লাইম্যাক্টিক পজিশন বলা চলে, কারণ রাইজিং অ্যাকশনের মধ্যে আমরা রয়েছি, একটু পরেই একদম ক্লাইম্যাক্সের জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা। কারণ একটা গল্প ঠিক নাটকের মতোই তার 5টা পোর্শন থাকে। একটা গল্পের শুরু, তারপরে গল্পটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, রাইজিং অ্যাকশন, এবং একদম চূড়ান্ত জায়গাটা ক্লাইম্যাক্স, সেখান থেকে ফলিং অ্যাকশন, এবং কমেডির ক্ষেত্রে ডিনাউমেন্ট, আর ট্র্যাজেডির ক্ষেত্রে ক্যাটাস্ট্রফি। তো এইভাবে গল্পের প্রেক্ষাপট সেটিংটা খুব সুন্দর হওয়ার জন্য প্লট জমে উঠেছে, বা গল্পের স্টোরি লাইন আপ খুব আমাদের কাছে ইন্টারেস্টিং লাগছে। এর পরের অংশটা পরের ভিডিওতে। ধন্যবাদ।